দেশ জুড়ে চলছে উত্তাল সময়, রাজনৈতিক টানাপোড়েন আর সমীকরণ এখনো একটা হিসাব মেলাতে ব্যস্ত। আওয়ামী লীগ কি ফিরবে? ফিরলে কিভাবে? তারা ফেরত আসলে কি হবে? তার সঙ্গে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা। ২৪-এর গণ অভ্যুত্থানের ঝড়ে ক্ষমতা হারানো শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার দেশে ফেরার সম্ভাব্য প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই আলোচনা এখন কেবল সাধারণ মানুষের কৌতূহল নয়, বরং আইনি বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্র এক বড় ধোঁয়াশা তৈরি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার অবস্থান এখন এক জটিল আইনি বেড়াজালে আটকা। ট্রাইব্যুনালের রায়ে তিনি যখন দণ্ডপ্রাপ্ত, তখন তার ফিরে আসা মানে কি সরাসরি কারাগারে যাওয়া? এই প্রশ্নই এখন সামনে আসছে বারবার। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংসদ সদস্য রুমিন ফারহানা স্পষ্ট করে দিয়েছেন যে আইনি বাধা বলতে যা বোঝায় তা হয়তো নেই, কারণ যে কেউ ফিরে এসে আত্মসমর্পণ করতে পারেন। সিআরপিসির প্রচলিত পদ্ধতি অনুযায়ী আত্মসমর্পণই হবে তার প্রথম ধাপ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের সামনে এই বিষয়টি খোলাসা করার চেষ্টা করেছেন। তিনি জানালেন, ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই, তবে আইন অনুযায়ী তিনি একজন পলাতক আসামি। তার মতে, বন্দি বিনিময় চুক্তির আওতায় হোক কিংবা তিনি নিজে ফিরে এসে আত্মসমর্পণ করুক, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ তার রয়েছে। তবে আত্মসমর্পণের পরেই শুরু হবে আসল আইনি লড়াই। আইন বিশেষজ্ঞদের একাংশ অবশ্য এই সহজ সমীকরণের সাথে দ্বিমত পোষণ করছেন। তারা মনে করেন দেশে ফেরাই শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ। তার যুক্তিতে, দেশ ছাড়ার সময় ব্যবহৃত রেড পাসপোর্ট সরকার বাতিল করে দিয়েছে, ফলে বর্তমানে তার কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই। একটি বৈধ ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আন্তর্জাতিক আকাশসীমায় ভ্রমণ এবং নিজ দেশে প্রবেশ তার জন্য এক বড় আইনি প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই বিতর্কের মধ্যে উঠে আসছে আপিলের বিষয়টি। আইনজীবীরা মনে করিয়ে দিচ্ছেন যে সাজার রায় হলেও আপিল করার সুযোগ সবসময়ই খোলা থাকে। যদিও রায়ের পর ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে, তবুও রাজনৈতিক পট পরিবর্তন এবং আইনের বিশেষ ব্যাখ্যার মাধ্যমে বহু বছর পরেও আপিল গ্রহণের নজির এই দেশের আদালতে রয়েছে। তবে আদালত সেই আপিল গ্রহণ করবে কি করবে না তা সম্পূর্ণ বিচারিক বিচক্ষণতার উপর নির্ভরশীল। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল, সেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কঠোর রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে পলাতক আসামিকে অবশ্যই দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জোর দিয়ে বলেছেন যে পলাতক অবস্থায় কোনো আইনি সুবিধা পাওয়ার সুযোগ নেই। ট্রাইব্যুনালে সরাসরি আত্মসমর্পণ এবং এরপর কারাবন্দী হওয়াই হবে তার আইনগত যাত্রার শুরু। সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনে আপিল বিভাগ ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে। ইতিহাসে এমন নজির রয়েছে যেখানে পলাতক আসামি ফিরে এসে আত্মসমর্পণ করেছে এবং আদালত আপিল করার সুযোগ দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং পরবর্তী আইনি নিষ্পত্তির বিষয়টি এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হিসেবে বারবার সামনে আসছে। আইনজ্ঞদের মতে, ন্যাচারাল জাস্টিস বা ন্যায় বিচারের মৌলিক নীতি হলো অভিযুক্তের বক্তব্য শোনা। শেখ হাসিনার ক্ষেত্রেও এটি কার্যকর হতে পারে যদি তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করেন। অপরাধের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া হতে পারে বলে অনেক জ্যেষ্ঠ আইনজীবী মত দিয়েছেন। এটি কেবল আইন নয়, বরং এটি প্রচলিত বিচারিক প্রথা হিসেবে বিবেচিত হয়। এদিকে পাসপোর্ট বাতিলের জটিলতা নিরসনে ট্রাভেল পাস পাওয়ার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের সদিচ্ছার উপরই নির্ভর করবে শেখ হাসিনা ট্রাভেল পাস পাবেন কিনা। অতীতের নজির বলছে সরকার চাইলে এটি দিতে পারে, আবার ইচ্ছা করলে আটকে দিতে পারে। ট্রাভেল পাস পেলেই যে তিনি মুক্ত বাতাসে থাকবেন তা নয়, বিমানবন্দর বা সীমান্ত অতিক্রম করলেই গ্রেপ্তারি পরোয়ানা তাকে ঘিরে ধরবে। আইনি বিশেষজ্ঞরা আরও বলছেন, গ্রেপ্তারের পর যখন আপিল দায়ের হবে, তখন আপিল বিভাগ থেকে জামিন বা স্টে অর্ডার পাওয়ার চেষ্টা করবেন তার আইনজীবীরা। নিরাপত্তা ঝুঁকি কিংবা বিদেশ থাকার কারণে আপিল দেরিতে হওয়ার কারণ হিসেবে আদালত সন্তুষ্ট হলে তিনি আপিল শুনানির সুযোগ পেতে পারেন।
এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা প্রবল, যা দেশের বিচারিক অঙ্গনকে নতুন করে ব্যস্ত করে তুলবে। শেখ হাসিনার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো একটি চিঠির প্রসঙ্গও এখন বেশ আলোচিত। যুক্তরাজ্য ভিত্তিক এক ল ফার্মের মাধ্যমে পাঠানো এই চিঠিতে বিচার প্রক্রিয়াকে অবৈধ দাবি করা হয়েছিল। তবে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ এই চিঠির উৎস বা ল ফার্মটির অস্তিত্ব নিয়ে বেশ সংশয় প্রকাশ করেছে। চিঠিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে না আসায় এবং তার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এটিকে সেভাবে গুরুত্ব দেয়নি আদালত। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই বিচার প্রক্রিয়া নিয়ে আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছে। তবে বাংলাদেশের আইনি কাঠামো এবং ট্রাইব্যুনালের নিজস্ব নিয়ম অনুযায়ী সবকিছু পরিচালিত হচ্ছে বলে সরকার ও প্রসিকিউশন পক্ষ দৃঢ় অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক চাপ কিংবা মানবাধিকারের প্রশ্ন কতটুকু আদালতের রায়ে প্রভাব ফেলবে তা নিয়েও চলছে জোর জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার ফেরা কেবল একটি আইনি বিষয় নয়, বরং এটি দেশের রাজনীতির জন্য এক বিশাল মোড়। তার ফেরা আওয়ামী লীগের মতো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনীতি এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। তবে আইনি প্রক্রিয়ার চেয়ে রাজনীতির মাঠের সমীকরণ অনেক বেশি অস্থিতিশীল। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে গুঞ্জন, তা এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবমান। আইনি বাধা, পাসপোর্টের সংকট, গ্রেপ্তারি পরোয়ানা এবং ট্রাইব্যুনালের কঠোর অবস্থান, পরিস্থিতি বেশ জটিল। দিন শেষে আদালতই সিদ্ধান্ত নেবে যে আইনের শাসন এবং ন্যাচারাল জাস্টিসের ভারসাম্য কোথায় রাখা হবে। নাগরিকদের মনে প্রশ্ন, আসলেই কি তিনি ফিরবেন? আর ফিরলে কি তাকে দেশের মাটিতেই বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপ লড়তে হবে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। তবে এটা নিশ্চিত যে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে এটি অন্যতম আলোচিত অধ্যায় হয়ে থাকবে। ট্রাইব্যুনাল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন প্রতিটি পদক্ষেপ হবে অত্যন্ত সংবেদনশীল। প্রতিটি আইনি লড়াই হবে একটি নতুন নজির স্থাপন করার মতো। আইনবিদরা বলছেন, প্রক্রিয়াটি দীর্ঘ হলেও এটি আইনের শাসনের একটি পরীক্ষাও বটে।